আসসালামু আলাইকুম। তো আজ এইচএসসি নদী নৌকার প্রথম লেকচার একদম জিরো থেকে যত থিওরি আছে সব এক ভিডিওতে কভার করার চেষ্টা করব। আর যারা অলরেডি নদী নৌকা পড়ে ফেলেছো তারা এই কোশ্চেনটার আনসার দাও, যদি পারো আলহামদুলিল্লাহ কমেন্টে জানিয়ে দাও, আর না পারলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তো নদী নৌকার থিওরিটা একটু ভালো মতো বোঝার জন্য আমরা এই মডেলটা নিয়ে একটু কথা বলি। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের নৌকা, আর এই হচ্ছে নদী। ধরে নাও নদীর পানি কালো, দূষিত পানি। সো এই হচ্ছে আমাদের নদী। সো নৌকা এখন এই পার থেকে অপর পারে যাবে। এখন এমনি তো আর চলে যাবে না, নিশ্চয়ই নৌকাকে কিছু বেগ দিতে হবে। তো চলো আমরা সেই বেগগুলো নিয়ে কথা বলি। তো এই হচ্ছে স্রোতের বেগ, স্রোত ডান দিকে ইউ বেগে যাচ্ছে। বা স্রোতের বেগ দিয়ে আমার লাভ কি? আমার তো জাগবে হচ্ছে নৌকার বেগ, নৌকা কত বেগে ওই দিকে যাচ্ছে। হ্যাঁ, স্রোতের বেগ দিয়ে একটা কাজ আছে। তার কারণ হচ্ছে স্রোত যে বেগে ডান দিকে যাচ্ছে সে তো নৌকাকে সেই বেগেই ডান দিকে নিয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ ইউকে আমরা স্রোতের বেগ তো বলবোই, পাশাপাশি আরেকটা কথাও বলতে পারি যে ইউ হচ্ছে স্রোতের ফলে নৌকার বেগ। অর্থাৎ স্রোতের ফলে নৌকার ডান দিকে যেই বেগটা পাচ্ছে, যদিও বাস্তবে একদম এক্স্যাক্ট ওই বেগটাই পায় না, একটু কম পায়। বাট তোমাদের এইচএসসি ফিজিক্সের দুনিয়ায় তোমরা কল্পনা করে নিবে যে যাহাই হচ্ছে স্রোতের বেগ তাহাই স্রোতের ফলে নৌকার বেগ। এখন নৌকা তো আর ডান দিকে যাবে না, নৌকাকে তো যেতে হবে অপর পারে, তাই না? তো তার জন্য নিশ্চয়ই ওইদিকে একটা বৈঠা চালাতে হবে, বৈঠা চালিয়ে ওইদিকে একটা বেগ দিতে হবে। সো এটাই হচ্ছে সেই বেগ। যদিও বইয়ের ভাষ্যমতে এই বেগটা হচ্ছে নৌকার বেগ, বাট তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তুমি এটাকে এইভাবে মনে রাখবে যে বৈঠা দ্বারা সৃষ্ট যেই বেগ ওইটাই হচ্ছে ভি। এখন দেখো, স্রোত চাচ্ছে নৌকাকে এইদিকে নিয়ে যেতে, আর বৈঠা চাচ্ছে নৌকাকে এইদিকে নিয়ে যেতে। তাহলে সে কোন দিকে যাবে? সে তো এইদিকেও যাবে না, সে তো এইদিকেও যাবে না, সে তো মাঝামাঝি কোনো একটা জায়গায় যাবে, তাই না? অর্থাৎ মাঝামাঝি সে লব্ধি বরাবর যাবে। ইউ এবং ভিকে যোগ করলে যা হয় সেইটাই হচ্ছে লব্ধি, সেই লব্ধি বরাবর কোনো এক জায়গায় যাবে। সো এখন আমরা লব্ধির মান এবং দিক বের করার চেষ্টা করব। তো আমরা যেরকম বলেছিলাম যে এই হচ্ছে ইউ, তোমাদের বইয়ের ভাষ্য মতে ইউ স্রোতের বেগ, বাট তুমি নিজের বোঝার জন্য মনে করবে স্রোত নৌকাকে যে বেগ দেয় ওইটাই হচ্ছে ইউ। ঠিক একইভাবে ভি হচ্ছে নৌকার বেগ, দেখবে কোশ্চেনে লেখা নৌকার বেগ এত, বাট তুমি নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই লাইনটা মাথায় রাখবে যে বৈঠা দ্বারা যে সৃষ্ট বেগ সেটাই হচ্ছে ভি। তাহলে নৌকা কোন দিকে যাবে? একটু আগেই বললাম লব্ধির দিকে যাবে। সো লব্ধি আমরা কিভাবে আঁকতে পারি? এই দেখো, এইভাবে একটা সামান্তরিক ক্রিয়েট করবে ইউ এবং ভি ভেক্টরকে নিয়ে। তারপর এই সামান্তরিকের যে কর্ণ সেটাই হচ্ছে লব্ধি, অর্থাৎ এখানে ডাব্লিউ হচ্ছে লব্ধি, আর লব্ধি মানেই হচ্ছে ইউ এবং ভি দুটো ভেক্টরের যোগফল। এখন খেয়াল করে দেখো যে ডাব্লিউ মানেই হচ্ছে ইউ প্লাস ভি, তাই না? সো ইউ আর ভি তুমি যোগ করে পেয়ে গেছো ডাব্লিউ। সো আমরা চিন্তা করতে পারি যে নৌকার উপরে জাস্ট একটাই বেগ কাজ করছে, অ্যান্ড সেটা হচ্ছে ইউ প্লাস ভি। তার মানে নৌকা এখন ডাব্লিউর দিকে যাবে। এই কথাটা ইম্পর্টেন্ট যে নৌকাটা যায় ডাব্লিউর দিকে, অর্থাৎ লব্ধি হচ্ছে সেই বেগ, নৌকা যেদিকে বেগ পায় সেটাই হচ্ছে আমাদের লব্ধি বা ডাব্লিউ। এই কথাটা তোমরা মাথায় রাখবে যে নৌকার লব্ধির দিকে যায়। আচ্ছা, তো এখন আমরা ডাব্লিউর মান এবং দিক বের করব, অর্থাৎ নৌকা কোন দিকে যায় তার মান বের করব। তো এই হচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আলফা, আর ডাব্লিউ হচ্ছে লব্ধি, দেখো স্রোতের সাথে ডাব্লিউ হচ্ছে থেটা কোণে আছে। সো প্রথমত সামান্তরিক সূত্র ইউজ করে তুমি ডাব্লিউ ভেক্টরের মান বের করতে পারো, এবং চাইলে সামান্তরিক সূত্র ইউজ করে টেন থেটা ইজ ইকুয়াল টু এই সূত্রটা ইউজ করে তুমি থেটাও বের করতে পারো, দিকও বের করতে পারো। বাট এই কাজটা করা কিন্তু অতটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ দেখো আপাতত কিন্তু এখানে কোনো বাতাস নেই। বাট পরবর্তীতে আমরা যখন বাতাস ইউজ করব তখন কিন্তু এই সামান্তরিক সূত্র তুমি ইউজ করতে পারবে না। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে উপাংশ ইউজ করা। তো আমরা উপাংশের মাধ্যমে নদী নৌকা সলভ করা শিখব। তো চলো এই দুইটা ক্রসের মধ্যে আমরা উপাংশে ভাগ করে ফেলি। তো এই হচ্ছে ইউ ভেক্টর এবং তার মান হচ্ছে জাস্ট ইউ। তো ইউকে আর ভাগ করার দরকার নেই, যেহেতু সে এক্স অক্ষ বরাবর আছে, তো ওরকমই থাক। কিন্তু আমরা এখন ভি ভেক্টরটাকে দুই ভাগে ভাগ করব। দেখো, যার সাথে অ্যাঙ্গেল ওইদিকে হচ্ছে কজ আলফা লাগিয়ে দেই, এবং লম্ব দিকে আমরা লাগিয়ে দেই সাইন আলফা। তোমরা নিশ্চয়ই উপাংশে ভাগ করা জানো, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশের মান, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান। ঠিক একইভাবে আমরা চাইলে ডাব্লিউকে উপাংশে ভাগ করতে পারি। দেখো, যার সাথে অ্যাঙ্গেল ওইদিকে আমরা লাগাই হচ্ছে কস, এবং লম্ব বরাবর আমরা লাগাই হচ্ছে সাইন। সো আমরা একটা কাজ করি, এক্স অক্ষ বরাবর উপাংশকে নাম দেই ডাব্লিউ এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশকে নাম দেই হচ্ছে ডাব্লিউ ওয়াই। এখন যা বলবো একটু মন দিয়ে শোনো, যে ডাব্লিউ
সমান সমান হচ্ছে ইউ প্লাস ভি, অর্থাৎ ডাব্লিউ যেই কাজ করে ইউ প্লাস ভিও কিন্তু সেই কাজই করে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে বাম পাশে ইউ আর ভি নৌকার উপরে যেই ইফেক্টটা সৃষ্টি করেছে, ডান পাশে এই ডাব্লিউগুলো ডাব্লিউ কস থিটা এবং ডাব্লিউ সাইন থিটা একই ইফেক্ট সৃষ্টি করেছে সেই নৌকার উপরে। তাহলে কি আমরা বলতে পারি না যে বাম পাশের চিত্র এবং ডান পাশের চিত্র একদম সেম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেই উপাংশ সেগুলো কি একদম সেম হবে? অর্থাৎ আমরা বলতে পারি যে ডাব্লিউ কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এক্স অক্ষ বরাবর উপাংশগুলো সেম। ঠিক সেমভাবে ডাব্লিউ সাইন থিটা মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ সমান সমান হচ্ছে ভি সাইন আলফা। ঠিক আছে, দুইটা চিত্র যেহেতু সেম ইফেক্ট সৃষ্টি করে তাই আমরা চাইলে এটা বলতেই পারি। তো এখন দেখো আমাদের এই লব্ধিটা বের করতে হবে, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি করতে পারি, এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশ আছে এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ আছে এই দুইটাকে যোগ দিয়ে দিলেই কিন্তু আমরা ডাব্লিউ পেয়ে যাব, তাই না? তো এখন ডাব্লিউ এক্স কি, দেখো ডাব্লিউ এক্স এর মান হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। সো ইউ প্লাস ভি কজ আলফা হচ্ছে ডাব্লিউ এক্স এর মান। এখন কি একটা একক ভেক্টর দিতে হবে না? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি, সো এখানে আমরা একটা আই ক্যাপ লাগিয়ে দিলাম। ঠিক সেমভাবে দেখো ডাব্লিউ ওয়াই এর মান হচ্ছে ভি সাইন আলফা। এখন মানের সাথে তো আমাদের একটা একক ভেক্টর দিতে হবে, সো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। দেখো ডাব্লিউ ওয়াই যেহেতু ওয়াই অক্ষ বরাবর আছে, সো ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর লাগিয়ে দিলাম জে ক্যাপ। এখন এখান থেকে আমরা আই ক্যাপ এবং জে ক্যাপ আকারে ডাব্লিউর মান পাবো। এখান থেকে কিভাবে ডাব্লিউর মান বের করতে হয় সেটা আমরা যখন ম্যাথ করব তখন ভালো মতো বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো বেগ নিয়ে কাজ করা শেষ, এখন আমরা সরণ নিয়ে কাজ করব। যেহেতু নৌকা ডাব্লিউ বরাবর যায় তাহলে অবশ্যই সেই দিকে তার একটা সরণ হবে। এখন সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, সো একেও আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ডি। এমনভাবে ভাগ করতে হবে যাতে এস ইজ ইকুয়াল টু এক্স প্লাস ডি হয়ে যায়, অর্থাৎ এক্স এবং ডিকে যোগ দিলে যাতে আবার আমরা সরণই পাই। সো এখানে এক্স এবং ডি হচ্ছে সরণের উপাংশ, কিন্তু এক্সকে আমরা বলবো, দেখো এটা হচ্ছে পার, তাই না? নদীর পার হচ্ছে এটা, সো আমরা বলবো এক্স হচ্ছে পার বরাবর সরণের উপাংশ বা একে পার্শ্ব সরণও বলা হয়ে থাকে। এবং আরেকটা জিনিস দেখো, এটাকে বলা হয় নদীর প্রস্থ, এটা হচ্ছে নদীর প্রস্থ, তাই আমরা বলবো যে ডি হচ্ছে নদীর প্রস্থ বরাবর সরণের উপাংশ। আচ্ছা, তো এখন আমরা এক্স এবং ডি এর মান বের করার চেষ্টা করব। তো খেয়াল করে দেখো যে সরণ ইজ ইকুয়াল টু বেগ গুণন সময়, আমরা চাইলেই এই সূত্রটা লিখতে পারি। ও একটা কথা বলতে ভুলেই গেছি, এখন তোমাদেরকে বলে দেই যে এখানে ইউ তারপর ভি তারপর এই দুটোকে যোগ করে যে আমরা ডাব্লিউ পেয়েছি, তাই না? আমরা মনে করব যে এই বেগগুলো হচ্ছে সমবেগ, ঠিক আছে? তোমাদের বইয়ে এদেরকে সমবেগ হিসেবে চিন্তা করা হয়েছে। তো সরণ ইজ ইকুয়াল, তাহলে যেহেতু সমবেগ তাই আমরা চাইলে এই সূত্রটা ক্লাস 19-এর এই সূত্রটা ইউজ করতেই পারি, অর্থাৎ আমরা চাইলে কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারি, তাই না? এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ টি। দেখো সরণ যেই দিকে বেগও কিন্তু সেই দিকে। এখন সরণ সমান সমান আমরা কি লিখতে পারি, এই যে এস এক্স প্লাস এস ওয়াই মানে সরণের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এবং ডাব্লিউ ইজ ইকুয়াল টু একইভাবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা লিখতে পারি। এখন এস এক্স মানে কি, ওই যে একটু আগে বললাম এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছি। আচ্ছা, তো ডাব্লিউ এক্স প্লাস ডাব্লিউ ওয়াই আর এখানে হচ্ছে টি। এখন খেয়াল করে দেখো যে এক্সকে চাইলে আমরা এই হচ্ছে মান এবং এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ এভাবে লিখতে পারি, এবং ডিকে চাইলে ডি ইন্টু জে ক্যাপ আবার লিখতে পারি। অ্যান্ড ডাব্লিউ এক্সের মান আমরা একটু আগেই বের করেছিলাম, এই যে ইউ প্লাস ভি কজ আলফা। তো আচ্ছা, ওটা দরকার নেই, আগে আমরা এইভাবে লিখি যে ডাব্লিউ এক্স হচ্ছে ডাব্লিউ এক্স আই ক্যাপ এবং ডাব্লিউ ওয়াই হচ্ছে, দেখো তার মান হচ্ছে ডাব্লিউ ওয়াই এবং একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ। পরে আমরা ডাব্লিউ এক্স এবং ডাব্লিউ ওয়াই এর মান বসিয়ে দিব। এখন আমরা একটা কাজ করি, প্রথমে আই ক্যাপের সহগ সমীকৃত করি। সো আই ক্যাপের যদি সহগ সমীকৃত করি, অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে আই ক্যাপের সহগগুলো যদি নেই, দেখো বাম পাশে আই ক্যাপের সহগ হচ্ছে এক্স এবং ডান পাশে আই ক্যাপের সহগ ডাব্লিউ এক্সের সাথে টি গুণ অবস্থায় আছে, সো এক্স ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স ইন্টু টি। ঠিক একইভাবে যদি আমরা জে ক্যাপের সহগ সমীকৃত করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে, দেখো জে ক্যাপের সহগ হচ্ছে ডি, ডি ইজ ইকুয়াল টু ডান দিকের ডাব্লিউ ওয়াই ইন্টু টি।
সো এই হচ্ছে আমাদের সূত্র। সো এক্সকে চাইলে আমরা আবার এভাবেও লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু এস এক্স, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ তো এস এক্স, তাই না? এস এক্স ইজ ইকুয়াল টু ডাব্লিউ এক্স টি, এবং ডিকে চাইলে আমরা লিখতে পারি এস ওয়াই। সো এস ওয়াই ইজ ইকুয়াল টু ডাব্লিউ ওয়াই ইন্টু টি। আমরা চাইলে এই দুটা সূত্র কিন্তু লিখতেই পারি। সো দেখা যাচ্ছে যে আমরা এখন চাইলে এই দুইটা সূত্র লিখতে পারি। অর্থাৎ মেইন সূত্রটা কী ছিল? মেইন সূত্রটা ছিল এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি। এটা ছিল মেইন সূত্র। দেখো এস যেই দিকে ডাব্লিউ সেই দিকে। সো এই সূত্রকে একবার আমি এক্স অক্ষ বরাবর লিখেছি, আবার এই সূত্রটাকে আমি ওয়াই অক্ষ বরাবর লিখেছি। এখন দেখো এস এক্স মানে হচ্ছে আগের মতোই এক্স, এবং ডাব্লিউ এক্স মানে হচ্ছে ডাব্লিউ কস থেটা। আবার ডাব্লিউ কস থেটা মানে কি? যে ইউ প্লাস ভি কজ আলফা। সো এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা বসিয়ে দিলাম। এই সূত্রটা চাইলে তোমরা মুখস্থ করতে পারো। এবং ডান পাশে এই জায়গায় এস ওয়াই হচ্ছে ডি, এখানে ওয়াই হবে না, সরি, এখানে হবে হচ্ছে ডি। আর ডাব্লিউ সাইন থেটা মানে হচ্ছে ভি সাইন আলফা। সো আচ্ছা, আবারও এখানে ওয়াই হয়ে গেছে, এখানে ওয়াই হবে না, এখানে ডি হবে। সো ডি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। তোমরা চাইলে এই সূত্রটাও মুখস্থ রাখতে পারো। আর টি কি? টি হচ্ছে নদী পারাপারের সময়। এখন দেখো যে সরণ এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ডি, আবারও আগের মতোই। সো এক্সের মান এক্স হচ্ছে এক্স আই ক্যাপ এবং ডি হচ্ছে ডি জে ক্যাপ। সো এখন আমরা চাইলে এখান থেকে সরণের মান বের করতে পারি, এবং একইভাবে আমরা চাইলে সরণের দিকও বের করতে পারি। বাট দিক বের করার কোনো দরকার নেই, কারণ দেখো ডাব্লিউ যেই দিকে সরণও কিন্তু সেই দিকে। আমরা ডাব্লিউর দিক কিন্তু অলরেডি কীভাবে বের করতে হয় শিখেছি। সো আমাদের এসের দিক বের করার কোনো দরকার নেই আলাদাভাবে। আচ্ছা, আজকের এই ভিডিওর একদম শুরুতে যে কোশ্চেনটা রেজ করেছিলাম সেটার আনসার এখন দেই। দেখো, স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, মানে যদি স্রোতের চোখ থাকতো তাহলে স্রোত নৌকাকে কোন বেগে যেতে দেখতো সেটাই আমাদের বের করতে হবে। দেখো, যে কোনো বেগের কিন্তু কেউ না কেউ অবজারভার থাকে। যেমন এই স্রোতের বেগ কে দেখছে? এই বেগটা দেখছে হচ্ছে ভূমি, বা তুমি যদি ভূমিতে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি দেখবে স্রোত ইউ বেগে ডান দিকে যাচ্ছে। ঠিক একইভাবে এই বেগটাও দেখছে ভূমি, বা তুমি যদি ভূমিতে দাঁড়িয়ে থাকো বা ভূমি যদি চোখ থাকে তাহলে সে দেখছে এই বেগটা। আর ইউ আর ভি যোগ করলে যে ডাব্লিউ হয় সেই লব্ধিটাও দেখছে হচ্ছে ভূমি। অর্থাৎ ভূমি দেখছে যে নৌকা ডাব্লিউ বেগে এই বরাবর গতিশীল হচ্ছে। আচ্ছা, এখন তুমি বের করতে চাও, মানে অবজারভারটা চেঞ্জ করতে চাও, তুমি এখন বানাতে চাও স্রোতকে অবজারভার, অর্থাৎ এখন অবজারভার হবে হচ্ছে স্রোত। তাহলে এখন কি হবে একটু মন দিয়ে শোনো। তো তুমি অ্যাকচুয়ালি বের করতে চাও যে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ। তো এর জন্য তোমাদের আপেক্ষিক বেগের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। দেখো, ফর্মুলাটা হচ্ছে যে অবজারভার, এখানে অবজারভারকে স্রোত, তার বেগটা তোমাকে বিয়োগ দিয়ে দিতে হবে। আর তুমি কাকে দেখছো? নৌকাকে দেখছো। নৌকা ডাব্লিউ বেগে এই দিকে যাচ্ছে, সো সামনে তুমি ডাব্লিউটা লিখে দিবে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে যে অবজারভারের বেগটাকে বিয়োগ দিতে হয়। আর দেখো তো ডাব্লিউ মাইনাস ইউ কি? এই যে এখান থেকে ইউটাকে বাম দিকে নিয়ে যাও, তাহলে ডাব্লিউ মাইনাস ইউ ইজ ইকুয়াল টু ভি হয়ে যায়, অর্থাৎ ডাব্লিউ মাইনাস ইউ হচ্ছে ভি। সো বি অ্যাকচুয়ালি কী ছিল? বৈঠা দ্বারা সৃষ্ট বেগ বা নৌকার বেগ, তাই না? দেখো এখন কিন্তু সেটা হয়ে গেছে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ। আচ্ছা, তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথ করব। একই ম্যাথ অনেকভাবে করা যায়, যত ওয়েতে করা যায় সবগুলো ওয়ে দেখব, এবং সর্বনিম্ন সময় সর্বনিম্ন দূরত্বের ম্যাথগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব এই ভিডিওটাতে। সো সেই পর্যন্ত থ্যাংক ইউ।